আসসালামু আলাইকুম। যারা মাইক্রোসফট এক্সেল এ এক্সপার্ট হতে চান, যারা শিখতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আমরা মাইক্রোসফট এক্সেল এর প্রথমেই যা শেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর টুলস পরিচিতি, কোন টুল দিয়ে কি কাজ হয়, এই সম্পূর্ণ টুলস গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং পরে আমরা এক্সেলের যে কিছু কাজ আছে, কিছু শীট তৈরি করতে হয়, কিছু ফর্মুলা শিখতে হয়, সবগুলি আপনাকে আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে শেখাবো। আপনারা নিচে দেখতে পারতেছেন, এখানে নিচে দেখেন, এখানে এই থিওরি আছে, বিল শিট, পার্সোনাল বাজেট শিট, কন্ডিশনালি ক্যালকুলেট, সেল শিট, কমিশন শিট, স্যালারি শিট, ওয়েজ শিট, সবগুলি আপনাদেরকে আমি সুন্দরভাবে উপস্থাপন করব এবং সহজেই দেখে বুঝতে পারবেন এবং নিজে নিজেই করতে পারবেন। আশা করি সবারই খুব উপকার হবে। খুবই সুন্দরভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ার্কশিট শব্দের অর্থ কাজ এবং শিট অর্থ পাতা। সুতরাং ওয়ার্কশিট অর্থ হলো কাজের জন্য তৈরিকৃত পাতা, অর্থাৎ যে শিটে তথ্য বা ডাটা সংরক্ষণ বা লিপিবদ্ধকরণ, গাণিতিক পরিগণনার মতো কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলা হয়। সোজা কথা, আমরা প্রত্যেকটা যে জায়গায় যেখানে লিখতেছি, যেখানেই লিখি না কেন, এই পুরাটাই হচ্ছে একটা শিট। আচ্ছা, এরপরে আসে ওয়ার্কবুক। এই ওয়ার্কবুক বলতে আমরা বুঝি কয়েকটা শিট নিয়ে একটি ওয়ার্কবুক গঠিত হয়। মাইক্রোসফট ওয়ার্ডে যাকে আমরা ফাইল বা ডকুমেন্ট বলি, এক্সেলে তাকে ওয়ার্কবুক বলা হয়। অর্থাৎ এক বা একাধিক ওয়ার্কশিট মিলে এক একটি ফাইলকে ওয়ার্কবুক। এরকম অনেকগুলো ওয়ার্কশিট মিলে যে পেজ আসে, সেই সবগুলি হলো আমাদের একটা একটা ওয়ার্কশিট। ওয়ার্কশিট এবং কয়েকটা ওয়ার্কশিট মিলিয়ে আমাদের একটা ওয়ার্কবুক তৈরি হয়। মাইক্রোসফট এক্সেলের কিছু ব্যবহার আমরা কথা বলি, বাস্তব ক্ষেত্রে ব্যবহার সমূহ। যেমন ধরেন, আমাদের দৈনন্দিন জীবনে হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করতে আমাদের এক্সেল প্রয়োজন হয়। বাজেট প্রণয়ন করতে এক্সেল প্রয়োজন হয়। বার্ষিক হিসাব প্রতিবেদন প্রণয়ন করতে এক্সেল প্রয়োজন হয়। ব্যাংকিং ব্যবস্থাপনা, যাবতীয় হিসাব বিশ্লেষণ, বেতন বিল, বিদ্যুৎ বিল, মজুরি, কমিশন, রেজাল্ট শিট ইত্যাদি করা যায়, যা আমরা পরবর্তী লেসন গুলাতে শিখবো। স্টেপ বাই স্টেপ এই সবগুলি কাজ আমরা আস্তে আস্তে শিখবো। তথ্যের ভিত্তিতে চার্ট বা গ্রাফ তৈরি করা যায়। আপনারা জানেন যে বিভিন্ন যেমন খেলা হয়, খেলাতে দেখা যাচ্ছে দুটি দল খেলতেছে, তার কার রান কেমন, কার অগ্রগতি, কত ওভারে কি ছিল, এই সব কিছু মানে আমরা এই জিনিসটা তৈরি করতে পারি। সব ধরনের পরিসংখ্যানগত কাজ করা যায়। বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় হিসাবের কাজ করা যায়। দ্রব্যমূল্যের মজুদ, বিক্রয় ইত্যাদি হিসাব করা যায়। যাবতীয় বৈজ্ঞানিক ক্যালকুলেশন করা যায়। তাহলে এই সব কিছু মিলেই হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আশা করি বুঝতে পারতেছেন মাইক্রোসফট এক্সেলের কাজের ব্যাপকতা। অনেক কাজ আছে যা আপনি কল্পনাই করতে পারবেন না। এত সুন্দর সুন্দর কাজ করা যায়, এত জটিল কাজকে সহজ করে করা যায়। তো যাই হোক, আমরা মাইক্রোসফট এক্সেলের যে শিট ওয়ানে আছি, এই ওয়ানে দেখেন এই ছোট ছোট ঘরগুলো আছে, এই ঘরগুলোকে প্রত্যেকটাকে সেল বলা হয় এবং প্রতিটা সেলের একটা করে নাম থাকে। যেমন যে ঘরে এখন বর্তমানে আছে, এই ঘরটার সেল নাম্বার কি হবে সেটা কিভাবে বের করবেন। দেখেন এখানে প্রথমে উপরে এ বি সি ডি সম্বলিত যে অংশটা আছে, এটাকে বলা হয় কলাম হেডিং। এখানে আমরা অবস্থান করতেছি এম কলামে এবং এই পাশে আছে 1 2 3 ভাবে লেখা আছে, এটাকে বলে র হেডিং, র নাম্বার। তার মানে আমরা এখানে এম এম ঘরে অবস্থান করতেছি এবং 4 নাম্বার ঘরে 4 নাম্বার রতে আছে, অর্থাৎ এম এবং 4 দুইটা মিলে হলো M4। অতএব এই সেলটার নাম হলো M4। এটাকে প্রুফ করতে হলে আপনাকে আবার এই নেম বক্সে যেতে হবে। এই নেম বক্সে দেখেন লেখা আছে M4। অতএব সহজে বুঝতে পারতেছেন কলাম এবং র এর মিলিত স্থানই হচ্ছে একটা সেল। এবং এই নেম বক্সের পাশেই যে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে আপনি যা লিখবেন, ফর্মুলা লিখবেন, সেটা আপনার স্ক্রিনে উঠে যাবে। এই হলো ফর্মুলা বার। এখন এই ফর্মুলা বার এবং নেম বক্সের উপরে কিছু টুল আছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখানে আপনার ক্লিপবোর্ড আছে, কাট কপি পেস্ট এগুলো আছে আগের মতোই, সবই এই পাশে ওগুলো আগের মতোই। এখানে এখানে আপনি অ্যালাইনমেন্টও আমরা আগেই পেয়েছি, আগের মতোই আছে। এখানে একটা জিনিস আছে র্যাপ টেক্সট।
এবং মার্জিন সেন্টার। মার্জিন সেন্টার বলতে বোঝাচ্ছে যে একটা ঘরে আপনি বেশ কিছু কিছু লিখলেন, ধরেন ফুল কোর্স। এখন এই লেখাটা কিন্তু আপনি পুরা ঘরে একটা সেলের মধ্যে আছে, দেখেন এই সেলটার ভিতরে আছে, অন্য সেলে ক্লিক করলে কিন্তু ফাঁকা দেখাচ্ছে, এখানেও ক্লিক করলে ফাঁকা দেখাচ্ছে, এখানেও ফাঁকা দেখাচ্ছে, কিন্তু এই জায়গায় এই ঘরে আছে। কিন্তু এই ঘরে আমরা আরেকটু ছোট করে দেই, দেখি এই ঘরের ভিতরে এই কোর্সটা আছে, কিন্তু আমাকে এই ঘরের ভিতরে যদি আটানোর প্রয়োজন হয়, আপনি যদি এই সেলটার ভিতরে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি এই লেখাটাকে র্যাপ টেক্সট করে নিতে হবে। দেখেন আমরা এখানে র্যাপ টেক্সটে ক্লিক করি, দেখেন লেখাটা কি হয়ে যায়, দেখেন এই ঘরে চলে আসছে। এখন এই লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই লেখাটা আপনার রটা লেখার সাইজটা বড়, যে জন্য আপনি দেখতে পারতেছেন না। আমরা একটু ছোট করে দিই, আরো ছোট করে দেই, এই দেখেন। এইভাবে আপনি মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স লেখাটা এই সেলের ভিতরে চলে আসলো। অতএব র্যাপ টেক্সটের কাজ হচ্ছে আপনি অনেকগুলো লেখাকে একটি সেলে কিভাবে স্থাপন করবেন, সেই হচ্ছে র্যাপ টেক্সট। আবার যদি র্যাপ টেক্সটটা তুলে দেন, তাহলে আবার এই চলে যাবে, আবার সে আগের মতো চলে গেল। এখন আপনি যদি এই লেখাটাকে এই লেখাটাকে আমরা আরেকটু বড় করে আপনাকে দেখাই, লেখাটাকে যদি এই ৩টা বা ৪টা সেল মিলে একটা করতে চান, যেমন আমি এই লেখাটা যেভাবে করেছি, এই যদি করতে চান, তাহলে এটাকে এইভাবে যে কয়টা ঘর নিয়ে করতে চান সেই কয়টা ঘর সিলেক্ট করে আপনি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করেন, মার্জ এন্ড সেন্টার। তাহলে এই কয়টা ঘর মিলে এখন এখন আপনি যেখানেই ক্লিক করেন না কেন লেখাটা দেখতে পারবেন। দেখেন, তার মানে মার্জ হয়ে গেছে, কয়েকটা সেল মিলে একটা সেলে রূপান্তর হয়ে গেছে, এই হলো মার্জ এন্ড মার্জ। এবং র্যাপ টেক্সট, আশা করি বুঝতে পারছেন। র্যাপ টেক্সট হচ্ছে একটা ঘরের ভিতরে কিভাবে লেখাগুলোকে স্থাপন করা যায়। এক্ষেত্রে আমাদের বিভিন্ন এনজিও বা এরকম হেডিং লেখার সময় দেখা যাচ্ছে একটা লেখা চলে গেছে অন্য জায়গায়, ওই জায়গা লেখাটাকে একটি সেলে রাখার জন্য র্যাপ টেক্সট করতে হয়। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু জিনিস শিখবো, যেমন ধরেন আমরা এখানে লিখলাম, এই 50-র পাশে যদি আপনারা এখানে দশমিক দিতে চান, সেই ক্ষেত্রে এইভাবে দশমিক দিতে পারবেন। এটা হলো ইনক্রিজ ডেসিমাল। আবার এই পাশে কমাইতে পারবেন। ঠিক এই পাশে আপনার পার্সেন্ট চিহ্ন আছে, পার্সেন্ট করতে পারবেন। হ্যাঁ, এইভাবে কমাইতে পারবেন, বাড়াতে পারবেন, যা খুশি আপনি করতে পারবেন। এরপরে আমরা টেবিল, আমরা এমএস ওয়ার্ড এর মতো যেভাবে টেবিল করেছি, ঠিক সেইভাবে এখানে টেবিল, এখানে যতটুকু টেবিল আপনার দরকার সেটুকু আপনি এভাবে ব্লক করে নিয়ে আপনি ফরম্যাট থেকে টেবিল থেকে আপনি আপনার মন মতো টেবিল করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, দেখুন এই কলাম 1 কলাম 2 এইভাবে টেবিলটা তৈরি হয়ে গেল। ইনসার্ট, ইনসার্ট লেখা আছে, ধর ইনসার্ট, মনে করেন এখানে 1 2 3 4 এইভাবে লিখলাম আমি। এখন এই 1 এবং 2 এর মাঝখানে যদি আরেকটা ফাঁকা ঘর আপনার প্রয়োজন হয়, 1 এবং 2 এর মাঝখানে, সেই ক্ষেত্রে আপনি 2 তে কার্সর রাখতে হবে। সেক্ষেত্রে 2 তে রাখলে যেখানে রাখবেন তার উপরে বাড়বে। ইনসার্ট র, দেখেন একটা হয়ে গেল। এখন এইভাবে যদি আপনি এখানে 2 3 4 লেখেন, সেক্ষেত্রে 2 তে কার্সর রাখলে তার লেফট সাইডে কলামটি স্থাপন হবে, এইভাবে বাড়বে। এখন এই রটা যদি আপনি ডিলিট করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিলিটে যাবেন, ডিলিট র। কলাম বুঝতে চাইলে কলামে ক্লিক করে আপনি ডিলিট কলাম, এইভাবে আপনি বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন একটা ঘর আমি একটু বড় করলাম, টেনে বড় করলাম, এই। এখন এই যে ফরম্যাটের ভিতরে কিছু জিনিস আছে, যেমন ধরেন র হাইট লেখা আছে, র হাইট। আপনি র হাইট গুলাকে সবগুলাকে একই করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখানে আপনি ধরেন 30 দিলাম, 30 দেন, আপনি দেওয়ার পরে ওকে দেন, দেখেন প্রত্যেকটা র একই মাপে হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে আরো কমাতে পারবেন, ধরেন 20 দিলাম, দেওয়ার পরে ওকে দেন, দেখেন কনজাস্টেড হয়ে গেল। এইভাবে আপনি আপনার মন মতো কলাম র করতে পারবেন এবং অনুরূপভাবে কলামও করে নিতে পারবেন। কলামের একটা স্ট্যান্ডার্ড মাপ হলো 8.43। এখন মনে করেন কোনো কলাম বড় করলেন, এটা করলেন, এই। এখন এই কলামগুলা আপনি কলাম উইথ 8.43 জায়গায় যদি আপনি দেন 15 দেন,
সেই ক্ষেত্রে প্রত্যেকটা কলাম একই মাপের হয়ে যাবে। এই দেখেন পাশেরটা কিন্তু আবার অন্যরকম, সেক্ষেত্রে একই রকম। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে, এখানে বলতেছে র হাইট অথবা এবং কলাম হাইট। এখন আপনি যদি বলেন যে অটো ফিট কলাম উইথ, অটো ফিট কলাম উইথ, অটো ফিট বলতে একটা ক্যারেক্টার সমপরিমাণ জায়গা যতটুকু প্রয়োজন হয় সেই ততটুকুই কলামে রূপান্তর করবে। ঠিক এইভাবে র গুলো আপনি করতে পারেন অটো ফিট র হাইট। যার যতটুকু দরকার অতটুকু জায়গা সে নিবে। এক্ষেত্রে আমাদের এভাবে টেনে টেনে বড় করার বা ছোট করার কোনো প্রয়োজন হবে না। এই হলো র হাইট এবং কলাম হাইট, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা এই ফিল্টারের কাজটা আমরা দেখাই। আহ, তার আগে এখানে আছে কিছু ফিল আছে, এগুলো খুব সহজ মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা পেয়েছেন। ক্লিয়ার অল, অর্থাৎ আপনি এই লেখাগুলোকে যা করলেন, এটাকে রং দিচ্ছেন বা দিচ্ছেন, যা আগের অবস্থা ফিরে আনতে ক্লিয়ার ফরম্যাট দিতে পারেন। দিলে একদম শুরু থেকে যা ছিল 11তে সেই হলো ক্লিয়ার ফরম্যাট। ক্লিয়ার অল দিলে সব মুছে যাবে, এবং ক্লিয়ার ফরম্যাট দিলে আপনি যে সাইজ বড় করেছিলেন, কালার দিয়েছিলেন, মনে করেন এই কালার দিলাম, এই বড় করলাম, এইটাকে লাল দিলাম, যা খুশি করেন না কেন, আপনি এটাকে সিলেক্ট করার পরে যদি ক্লিয়ার ফরম্যাট দেন তাহলে সে আগের রূপ ধারণ করবে। কারণ আমরা এই ফিল্টারিংটা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ফিল্টারিং। ফিল্টারিং এর ভিতরে আপনার কয়েকটা জিনিস আছে, এ টু জেড, অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবেন। এখানে নতুন একটা জিনিস আছে ফিল্টার। ফিল্টারটা হচ্ছে আমরা যে কোনো ধরেন একটা এখান থেকে একটা একটা রেজাল্ট শিটে গেলাম, আমরা এই ঘরে আমরা এখান থেকে ফিল্টার থেকে ফিল্টারে দেই। আপনি এখানে দেখেন প্রত্যেকটা নামের পাশে একটা করে বাটন সেট হয়েছে। এখন আপনি যে এখান থেকে সহজেই খুঁজে বের করতে পারবেন যে কিভাবে, মনে করেন এখানে এ প্লাস কয়জন পাইছে সেটা যদি আপনি একটা দেখতে চান, সেক্ষেত্রে আপনি দেখেন এই একজন মাত্র এ প্লাস রেজাল্ট এসেছে। এখন যদি আপনি এ গ্রেড কয়জন পাইছে দেখতে চান, একজন। যত বেশি থাকবে আপনাকে ওইভাবে দেখাবে। এফ দেখতে চাইলে কয়জন হয় দেখি, দুইজন। এই হচ্ছে আমাদের ফিল্টারের কাজ। আপনি সে ফিল্টার করে আপনাকে খুঁজে বের করে দিবে যে আপনি আম, কতটুক চাচ্ছেন বা আপনার কতগুলা আছে, সব তথ্য আপনাকে বের করে দিবে। তো যাই হোক, এই পর্যন্তই। আর ফাইন্ড এন্ড এটা আগের মতোই, আমরা ওই দীর্ঘায়িত করছি না। এবারে ইনসার্টের ভিতরেও আপনার এই যে টেবিলে আপনি করতে পারেন এইভাবে টেবিল, আমরা একটু আগে দেখাইলাম। পিকচার, ক্লিপ আর্ট, শেপ সবই আগের মতোই আছে। স্ক্রিনশট, নতুন একটা স্ক্রিন, এখানে একটা জিনিস আছে স্ক্রিন। আপনি এই স্ক্রিন থেকে ছবি তুলতে চাইলে এই স্ক্রিন লাগাবেন। এরপরে গ্রাফ, আপনি গ্রাফ করেন, কলাম, লাইন, এইভাবে বিভিন্নভাবে গ্রাফ করতে পারেন। যেমন আমরা বিভিন্ন খেলাধুলার গ্রাফ করে থাকি, বা এনজিও বিভিন্নভাবে, বা জুন মাসে আমাদের বাজেট দেওয়া হয়, বাজেটটা কিভাবে দেওয়া হয় সেটির উপরে করা দেওয়া হয়। এখানে সবগুলো টেক্সট বক্স আগে পেয়েছি, ওয়ার্ড আর্ট সবই আমরা আগে পেয়েছি, ইকুয়েশন, অবজেক্ট, সিম্বল সবই আগে পেয়েছি। পেজ লেআউটও আমাদের মোটামুটি সবই। দেখেন মার্জিন, ওরিয়েন্টেশন, এই সাইজ। এখানে আছে একটা প্রিন্ট এরিয়া, এখানে একটা মজার একটা জিনিস আছে, সেটা হলো প্রিন্ট এরিয়া। আপনি কতটুকু জায়গা প্রিন্ট করতে চাচ্ছেন। আপনার পেজ তো অনেক বড় থাকতে পারে, অনেক লেখা থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা অংশকে প্রিন্ট করতে হলে সেই প্রিন্ট এরিয়া জায়গাটুকু আপনাকে সেট করে নিতে হবে। মনে করেন এতটুকু জায়গায় প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রিন্ট এরিয়া সেট করে সেট প্রিন্ট এরিয়া, দেখেন আপনার পাশে একটা বাউন্ডারি হয়ে গেছে। অর্থাৎ অর্থাৎ আপনি এখানে এইটুকু জায়গায় শুধু প্রিন্ট হবে, আরো যদি কোনো লেখা থাকে সেই জায়গাটুকু কিন্তু প্রিন্ট হবে না। সেক্ষেত্রে আপনি আবার এটাকে প্রিন্ট এরিয়াকে ক্লিয়ার করে দিতে হলে ক্লিয়ার প্রিন্ট এরিয়া। দেখেন এখন এখন দাগটা চলে গেছে কিন্তু অন্য জায়গায়, এই চলে আসছে, এই চলে আসছে। হ্যাঁ, আহ, এইভাবে আর কি। তারপরে আপনার ব্রেকটাও আমরা আগে পেয়েছি এইভাবে। সবই ওকে। ফর্মুলা আমরা ডিটেলস আমরা শিখবো, ডিটেলস ফর্মুলা গুলোর ব্যবহার আমরা নতুনভাবে শিখবো। আমরা চলে যাচ্ছি আমাদের উম, মূল পার্টে।